সো আসসালামু আলাইকুম। আজকে আমরা 11তম ক্লাসে আছি। এর আগে ছিল 10 নম্বর ক্লাস। ওখানে আমরা আম লিনিয়ার রিগ্রেশন এর বিস্তারিত দেখছিলাম। বিস্তারিত না, একটা ওভারভিউ দেখছিলাম। তো লাস্ট ক্লাস আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন দেখছিলাম, যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপ আমরা আলোচনা করছিলাম, কিভাবে প্রেডিকশন করা যায় বা লাইন ফিট করা যায়। আর ওখানে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ এক্স ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট অর্থাৎ ওয়াই ভেরিয়েবল দুইটাই ছিল কন্টিনিউয়াস বা নিউমেরিক। নিউমেরিক মানে হচ্ছে যে ওয়ান টু এরকম না, মানে দুইটা লেভেল থাকবে এই ধরনের না, বা ক্যাটাগরিজ না, সেগুলো হচ্ছে নিউমেরিক ভেরিয়েবল। তো ওইরকম ডেটা আমরা একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন লাইনের মাধ্যমে ফিট করে দেখছিলাম। তারপর ছিল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল হচ্ছে জাস্ট সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলের একটা এক্সপানশন। এখানে জাস্ট অনেকগুলো ভেরিয়েবল থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এবং এই অনেকগুলো ভেরিয়েবলের মাধ্যমে আমরা ওয়াই বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটাকে প্রেডিক্ট করব বা একটা মডেল ফিট করব। তো এটা ছিল সিম্পল দুইটা মডেল, একটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল, এটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো আজকে আমরা দেখব হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন মডেল, বা সিম্পলি বলতে গেলে লজিস্টিক মডেল বা লজিস্টিক রিগ্রেশন মডেল। তো এই বাইনারি লজিস্টিক রিগ্রেশন, এই যে তিনটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এখানে যে ভেরিয়েবলটা থাকবে আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্ট যেই ভেরিয়েবলটার উপর, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা একটা বাইনারি ভেরিয়েবল হবে বা ডাইকোটোমাস ভেরিয়েবল হবে। এই টার্মিনোলজিগুলো একটু মানে মাথায় ঢুকাইতে হবে আস্তে আস্তে। তো এইটার মানে হচ্ছে যে আমাদের লেভেল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলতে লেভেল থাকবে দুইটা, ওয়ান অথবা জিরো, অথবা যদি এভাবে চিন্তা করি ট্রু অথবা ফলস, অথবা ইয়েস বা নো, এই ধরনের। মানে আমাদের আউটকাম হচ্ছে দুইটা, হয় ট্রু হবে বা ফলস হবে, বা ইয়েস হবে বা নো হবে, এই ধরনের। আর এটা ইউজ করা হয় যেখানে লেখা আছে পয়েন্ট আকারে। প্রথমত এখানে একটা ডাইকোটমাস বা বাইনারি ভেরিয়েবলকে প্রেডিক্ট করতে আমরা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে আমরা মাল্টিপল মানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট বাইনারি ভেরিয়েবলের উপর কি ধরনের এফেক্ট ফেলে সেটা আমরা দেখতে পারি। তো যারা হচ্ছে ইকোনোমেট্রিক্স নিয়ে কাজ করে বা বা হচ্ছে মানে এই ধরনের মডেল ফিটিং নিয়ে কাজ করে, তারা সাধারণত সেকেন্ড দিকটাতে বেশি জোর দেয়, যে তারা দেখতে চায় যে কোনো একটা ডাইকোটোমাস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা বাইনারি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বা আমার যে রিসার্চের ইন্টারেস্টেড যে ভেরিয়েবলগুলো, সেই ভেরিয়েবলগুলো কি ধরনের এফেক্ট ফেলে, সেইটা হচ্ছে সাধারণত আহ, যারা এক্সপ্লানেটরি রিসার্চ করে, ডাটা নিয়ে কাজ করে, বা ইকোনোমেট্রিক্স নিয়ে কাজ করে, তারা সাধারণত এই জিনিসটাতে বেশি জোর দেয়। আর প্রেডিকশনের কাজগুলো যারা হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার বা হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চায়, তারা হচ্ছে এই ধরনের প্রেডিকশনের কাজগুলো করে। তো দুইটা সেম, মানে মানে সেম জিনিসটাই হচ্ছে দুই জায়গায় দুই ভাবে ইউজ করা হয়। আর এখানে একটা এক্সাম্পল আছে। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে টু ফাইন্ড ওয়েদার এ সেট অফ ভেরিয়েবলস ক্যান বি ইউজ টু প্রেডিক্ট ওয়েদার এ পেশেন্ট উইল বি ডায়াগনোসড উইথ ক্যান্সার অর নট। জাস্ট মানে এটা হচ্ছে খুবই সিম্পল একটা এক্সাম্পল, যে কোনো একজন পেশেন্টের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আমরা হচ্ছে ভেরিয়েবল আকারে নেই। ধরলাম সার্ভের মাধ্যমে নিচ্ছি, কিংবা হসপিটালে থাকলে হচ্ছে ডেইলি তাদের কাছ থেকে গিয়ে গিয়ে বিভিন্ন ইনফরমেশন, যেমন ব্লাড সুগার লেভেল, মানে যারা মেডিকেল আছে তারা হয়তো ভালো বলতে পারবে, যে বিভিন্ন ইনফরমেশন নেই কালেক্ট করে, এবং সেই কালেক্ট করার পর হয়তো আহ, একটা ডাটা সেট পাচ্ছি যেখানে আমরা পেশেন্টদেরকে ডায়াগনোসিস করতেছি এবং দেখলাম যে তাদের ক্যান্সার আছে বা নাই। তো যখন আমরা দেখতেছি এরকম কিছু ডাটা আমাদের হাতে আসছে, সো সেই হাতে আসা ডেটার উপর বেস করে আমরা পরবর্তীতে হয়তো নতুন যে পেশেন্টরা আসতেছে তাদের শুধুমাত্র মানে কোনো সিমটমস দেখেই হয়তো বলে দিতে পারবো যে সে আসলে ক্যান্সার ইয়েস বা নো। এটা যে সিমটমস দেখে বলা যাবে আমি শিওর না, বাট এটা হচ্ছে যে বিভিন্ন মানে ডায়াগনোসিসের পরে যে ডেটাগুলো আসে, যেমন স্ক্যান করা হইলো, ওই ধরনের ক্ষেত্রে ভ্যালুগুলো আসবে, তার উপর বেস করে হয়তো এই ধরনের কাজগুলো করা হয়। আর সেকেন্ডটা হচ্ছে একটু রিয়েল এস্টেট ওরিয়েন্টেড। এখানে দেখা যাচ্ছে যে টু ফাইন্ড ওয়েদার এন অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট উইল বি সোল্ড ইন দ্য আপকামিং উইক বেসড অন সাম কালেক্টেড ভেরিয়েবলস। মানে যেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে আর বিক্রি হয় নাই লাস্ট মান্থে, তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলা হচ্ছে একটা ভেরিয়েবল, কতগুলো ভেরিয়েবল বা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আমি যেটা বলতেছি, সেখানে রেকর্ড করা হইলো। আর আরেকটা ভেরিয়েবল নেওয়া হইলো যে বিক্রি হয়েছে নাকি হয় নাই। তো
যেগুলো আমি রেকর্ড নিলাম সেগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, আর সোল্ড যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে ইয়েস নো আকারে। এটা হচ্ছে আমাদের আউটকাম ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটার সাথে বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার সাথে আমাদের যে অ্যাপার্টমেন্টের ক্যারেক্টারিস্টিক্স বা সেগুলো ছিল ওগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এইভাবে হচ্ছে আমরা রিলেশনটা দেখার চেষ্টা করি যে যেগুলো বিক্রি হয়ে গেছে আর যেগুলো বিক্রি হয় নাই ঠিক কি কারণে বিক্রি হয়েছে এবং কি কারণে বিক্রি হয় নাই। তো এটা হচ্ছে আমরা বুঝতে পারবো এবং এটার উপর বেস করে আমরা নেক্সট ডে বা আপকামিং উইকে কোন ফ্ল্যাটগুলো বিক্রি হওয়ার চান্স বেশি সেটা নিয়ে আমরা একটু কাজ করতে পারবো। এটা ছিল ২ টা এক্সাম্পল। এক্সাম্পলের অভাব নাই। কোটি, কোটি এক্সাম্পল আছে। সো মডেলটা যদি বুঝতে পারেন সো নিজেরা আরো নতুন, নতুন অ্যাপ্লিকেশনস বের করতে পারবেন যে এই ধরনের মডেল আসলে কোথায় ইউজ করা যায়। তো এই মডেলটা ইউজ করার জন্য অ্যাজাম্পশন আছে কিছু। তবে এই অ্যাজাম্পশন গুলো ওই লিনিয়ার রিগ্রেশন মডেলের যে অ্যাজাম্পশন ছিল সেগুলোর মতো এত জটিল কিছু না। যেমন আগের অ্যাজাম্পশনের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলের অ্যাজাম্পশন ছিল বেশ জটিল, জটিল। যেগুলো বুঝতে সমস্যা হইতে পারে অনেকের, যেমন এটা কি তার শুড বি মাল্টিকোলিনিটি, এগুলো আবার টেস্ট করা লাগে। বাট লিনিয়ার রিগ্রেশন মডেলের অ্যাজাম্পশন গুলো এত টাফ কিছু না। এখানে আছে হচ্ছে প্রথমটা, দ্য আউটকাম অর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ মেজার্ড অন ডাইকোটোমাস স্কেল। অর্থাৎ প্রথমেই তো মানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা এরকম বাইনারি ভেরিয়েবল নিয়ে কাজ করা। সো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা থাকবে সেটাকে অবশ্যই টু লেভেলের একটা ভেরিয়েবল হইতে হবে, অর্থাৎ 1 0 বা ইয়েস নো বা ট্রু ফলস এই ধরনের। আর সেকেন্ডটা হচ্ছে any continuous independent variables and the logic transformation of the dependent variable must have a linear relationship. তো এটা একটু টাফ, বাট এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা জাস্ট জানার জন্য। এটা ম্যাথমেটিক্যাল বিষয় আছে ভিতরে। তো এই জিনিসটা এসপিএসএস কোর্সে না দেখালেও চলবে। ওকে, আমরা তাহলে একটু ডেটাতে চলে যাই। এটা সেই পরিচিত, আমাদের পরিচিত ডেটাটা, হাউস প্রাইস ডেটা সেট। এখানে আমি কিছু ভেরিয়েবল কেটে দিছি যেগুলো আমার মনে হয়েছে যে দরকার নেই আপাতত। এইটা ছিল আমাদের ডেটা। আমি ভেরিয়েবল ভিউতে চলে যাই। তো এখানে ভেরিয়েবলের নামগুলো দেখা যাচ্ছে। প্রথম ভেরিয়েবলটা হচ্ছে প্রাইস, তারপরটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, এয়ার কোয়ালিটি, নাম্বার অফ রুমস, এজ, এভাবে হচ্ছে সোল্ড পর্যন্ত। এবং এই সবগুলোর মাঝে আমাদের একটু প্রবলেম আছে ডেটাতে। প্রবলেমটা কোথায় আমি একটু দেখাই। এই যে এয়ারপোর্ট ডেটাটা, এটা একটা স্ট্রিং ডেটা, যে এখানে স্ট্রিং লেখা, আর এদিকে এখানে লেখা আছে নমিনাল। তো এটা স্ট্রিং এবং নমিনাল হওয়াতে যে প্রবলেমটা হয়েছে আমাদের সেটা হলো, আমি যদি ডেটাতে যাই এবং এই যে এখানে আসি, যে এটা কিন্তু সরাসরি ইয়েস নো হিসেবে দেওয়া হয়েছে। তো আমরা আমাদের গুড প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে এখানে ইয়েসের জন্য আমরা 1 দিতে পারতাম, নো এর জন্য 0 দিতে পারতাম, এবং তারপর আমরা এখানে ভ্যারিয়েবল ভিউতে গিয়ে ভ্যালু লেভেলস গুলো আমরা চেঞ্জ করে দিতে পারতাম। এখানে 1 এর জন্য ইয়েস এবং 0 এর জন্য নো দিতে পারতাম। বাট এটা হয়তো যিনি ডাটা ইনপুট দিয়েছিলেন তিনি হয়তো ভুল করে এই কাজটা করেন নাই, তিনি সরাসরি ইয়েস নো দিয়ে ফেলছে। তো এটা করার কারণে আমাদের ডেটার সাইজটা বেড়ে গেছে, হয়তো 4-5 কিলোবাইট হয়তো বাড়ছে। বাট যখন এই আহ, ধরেন 70,000 মানুষের ডাটা নিয়ে কাজ করবেন তখন হচ্ছে এরকম ডেটার সাইজটা অনেক বেড়ে যাবে, সবসময় এরকম ক্যারেক্টার ইউজ করেন। আর অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক সময় এগুলোকে 1 2 এরকম দেওয়াটা বেটার। তো আপনি যদি চান যে ইয়েস এর বদলে 1 থাকুক, নো এর বদলে 0 থাকুক, সেটা ট্রান্সফরমেশন আমি ওই শুরুর দিকের ক্লাসগুলোতে দেখাইছিলাম যে আপনি চাইলে ট্রান্সফরমেশন থেকে রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস এটা দেওয়ার মাধ্যমে সরি, এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে। সেখানে আপনি এই যে এয়ারপোর্টটাকে এখানে নিয়ে আসবেন, আপনি চাচ্ছেন এয়ারপোর্টকে চেঞ্জ করতে, সো এয়ারপোর্টটাকে এখানে নিয়ে আসবেন। দেন নতুন যে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে চাচ্ছেন যেখানে ইয়েস এর বদলে 1 থাকবে এবং নো এর বদলে 0 থাকবে সেটার নাম দিবেন। তো আমি সেটার নাম দিচ্ছি এয়ারপোর্ট ক্যাট। তারপর হচ্ছে লেভেল দিচ্ছি না আপাতত। আর তারপর হচ্ছে আমি এখন ওল্ড এবং নিউ ভ্যালুস গুলো সিলেক্ট করে দিব। তো আমি চাচ্ছি এই ইয়াস এর বদলে 1 থাকুক। সো আমি লিখে দিচ্ছি ওয়াই এস। এখানে সরি, এখানে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। সো ওয়াই ক্যাপিটাল ই ক্যাপিটাল এস এটা দিতে হবে, কারণ এখানে সবগুলো ক্যাপিটাল ছিল। সো এভাবে দিলাম। দেন ইএস এর বদলে 1,
ওকে, দেন অ্যাড। তাহলে আমি রেকর্ড করে ফেললাম। সেম ভাবে নো এর বদলে 0 অ্যাড করে ফেললাম। তাহলে আমার রেকর্ডের কাজটা শেষ, এবং আমি জানি যে এখানে ইয়েস নো ছিল, আর কিছু ছিল না, বিকজ ডেটাটার সাথে আমি পরিচিত। বাট আপনি যদি এই ডেটার সাথে পরিচিত না হন, অবশ্যই এটার ফ্রিকোয়েন্সি দেখে সেখান থেকে আইডিয়া পাবেন যে এখানে কি কি ভ্যালুস আছে। আচ্ছা, এটা এখানে এখনো প্রশ্নবোধক মার্ক, বিকজ আমি এটা চেঞ্জ করি নাই। তো চেঞ্জে ক্লিক করলে এটা চেঞ্জ হবে। চেঞ্জ, যে এখন চেঞ্জ হয়েছে, এবং চেঞ্জ হওয়ার পর এখানে ওকে বক্সটা ওপেন হয়েছে। আমি ওকে দিচ্ছি। তাহলে আমাদের ডাটার লাস্টের দিকে হয়তো এই যে এখানে চলে আসছে এয়ারপোর্ট ক্যাট নামে একটা নতুন ভেরিয়েবল, যেখানে 1 এবং 0 আছে। তাহলে আমি এখন ভেরিয়েবল ভিউতে গিয়ে যে এয়ারপোর্ট ক্যাট, এটার ভ্যালুসগুলো চেঞ্জ করে দিচ্ছি। 1 লেভেল হচ্ছে ইয়েস, অ্যাড। তারপর 0 লেভেল হচ্ছে নো। তাহলে আমি একটা বিষয়, এই যে কাজটা আমি করলাম, এটার মাধ্যমে আমি একটা জিনিস বুঝাইতে চেষ্টা করছি, যেটা হচ্ছে যে আপনার হাতে যখন মানে সবার শুরুতে কাজ করবেন, কাজ করা শুরু করবেন কোনো একটা প্রজেক্টে, তখন প্রথমেই ডিসিশনটা নেবেন যে আপনি কিসে এই কাজটা করবেন। তো আপনি যদি এটার কাজটা এক্সেলে করেন, সেক্ষেত্রে তো এরকম 1-0 করার দরকার নাই। সেক্ষেত্রে হচ্ছে এরকম ইয়েস নো থাকলেই চলবে, কারণ ওইখানে তো আবার এই ভ্যালু লেভেলস দেওয়ার কোনো সুযোগ নাই। তো যেখানে ওই সুযোগটা নাই, সেখানে তো আর 1-0 দিয়ে রেকর্ড করার কোনো মানে হয় না। কিন্তু যখন আপনি এসপিএসএস এ কাজ করবেন, আপনি ঠিক করে ফেলছেন, তো তখন এই কাজটা শুরুতে ইনপুট যখন দিবেন, তখন 1-0 এরকম ভাবে দেওয়াটাই বেটার। তাহলে হচ্ছে কষ্ট করে পরবর্তীতে আবার এরকম রেকর্ড করে ইয়েস নো এরকম নিয়ে আসা দরকার হবে না। তো এটা গেল এয়ারপোর্ট ক্যাটাগরি। সিমিলারলি আমরা ওয়াটার বডিটাও চেঞ্জ করতে পারবো। তো আপাতত আমি ওয়াটার বডিটা চেঞ্জ করতেছি না, কারণ আমি এখন যে লজিস্টিক মডেলটা তৈরি করব, সেই লজিস্টিক মডেলটাতে আমি শুধুমাত্র ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হিসেবে এয়ারপোর্টটাকেই রাখবো। আমি ওয়াটার বডিটাকে আপাতত রাখবো না। সো এই জন্য হচ্ছে আমি এটাকে চেঞ্জ করতেছি না। সো লজিস্টিক রিগ্রেশন মডেল তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যানালাইজ, সেখান থেকে রিগ্রেশন, সেখান থেকে বাইনারি লজিস্টিক। আমরা লাস্ট ডেটে যেহেতু লিনিয়ার মডেল ফিট করছিলাম, সেজন্য আমরা এখানে ক্লিক করছিলাম লিনিয়ার। বাট আজকেরটা হচ্ছে বাইনারি লজিস্টিক, সো বাইনারি লজিস্টিকে ক্লিক করতে হবে। বাইনারি লজিস্টিকে ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। সেখানে মোটামুটি ফ্যামিলিয়ার একটা মানে ডায়ালগ বক্স আসছে। তো প্রথমে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমাদের যেহেতু একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সোল্ড, সো এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। সোল্ডটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম সোল্ড। তারপর হচ্ছে এইখানে ব্লক 1 যেখানে দেখা যাচ্ছে, এই জায়গাটাতে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো থাকবে সেগুলোকে নিয়ে আসতে হবে। তো আমি মনে করতেছি যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো যেগুলোর আমি ইন্টারেস্টেড, যে সোল্ডের সাথে কাদের সম্পর্ক থাকতে পারে, আমি ভাবতেছি যে প্রাইসের সাথে থাকতে পারে, রেসিডেন্সিয়ালিটির সাথে থাকতে পারে, নাম্বার অফ রুমসের সাথে থাকতে পারে, পোর প্রপোর্শনের সাথে থাকতে পারে, আর এয়ারপোর্টের সাথে আচ্ছা এয়ারপোর্ট তো এইটা এয়ারপোর্ট ক্যাট, যেটা মাত্র আমি রেকর্ড করে নিয়ে আসলাম এয়ারপোর্ট ক্যাট, ওইটার সাথে থাকতে পারে। তো আমি ওইটাকে ওইখানে নিয়ে আসলাম। সো এগুলো ছিল আমার ইন্টারেস্ট অফ ভেরিয়েবলস। তো এখন আপনাকে যেটা করতে হবে, উপরে ক্যাটাগরিক্যাল নামে একটা বাটন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে একটা নতুন ডায়ালগ বক্স আসবে, যেখানে আপনাকে এই যে একটু আগে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আপনি সিলেক্ট করছেন, তাদের মধ্যে যে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে সেইটাকে সিলেক্ট করে দেখাইতে হবে যে এইটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। কারণ হচ্ছে লজিস্টিক রিগ্রেশনে যে মডেলটা তৈরি করা হয়, সেখানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলোকে ডামি কোডিং করা হয়। অর্থাৎ এখানে প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা করে কোএফিসিয়েন্ট আসবে। সো এখানে ইন্ডিকেটরের জন্য যদি দুইটা লেভেল থাকে, অর্থাৎ যদি ইয়েস নো থাকে, তো আপনাকে ইয়েস নো এর বদলে যে কোনো একটা দেখাবে। আপনার যদি 3টা লেভেল থাকে, মনে করি 1 2 3, তাহলে আপনার কোএফিসিয়েন্ট আসবে যে কোনো দুইটা, 2 এর জন্য এবং 3 এর জন্য, যেখানে আপনার কম্পারিজনটা হবে 1 এর সাথে। তো এইভাবে হচ্ছে এই যেহেতু মানে রেফারেন্সটা ক্রিয়েট করা হয় বা ডামি কোডিংটা করা হয়, সেজন্য এই ক্যাটাগরিক্যাল বাটনটাতে এসে আপনাকে অবশ্যই
ঠিক আছে? এটা না করলে ভুল আসবে রেজাল্টটা। অবশ্যই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটাকে সিলেক্ট করে দিতে হবে যে এইটাই আমার সেই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আর এখান থেকে রেফারেন্স ক্যাটাগরিতে বাই ডিফল্ট লাস্ট থাকে। তো এটার মানে কি আমি একটু পর দেখাচ্ছি চেঞ্জ করে। আপাতত আমি আর কিছু চেঞ্জ করতেছি না। কন্টিনিউ দিচ্ছি। তারপর অপশনস থেকে হোসমার ল্যাম্পসে গুডনেস অফ ফিট, তারপর হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল ফর এক্সপোনেনশিয়াল বি, এই দুইটা হচ্ছে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, দেন কন্টিনিউ। এখন আর কিছু চেঞ্জ করতে হবে না। আমি কি কি চেঞ্জ করলাম এতক্ষণ? প্রথমে হচ্ছে একটা ভেরিয়েবলকে এখানে নিয়ে আসছি যেটা আমার ইন্টারেস্টেড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তারপর ইন্ডিপেন্ডেন্টগুলোকে এখানে নিয়ে আসলাম। দেন ক্যাটাগরিক্যালে গিয়ে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, সরি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কোনটা সেইটাকে সিলেক্ট করে দিলাম। আর হচ্ছে অপশনস থেকে হোসমার ল্যাম্পসে গুডনেস অফ ফিট এবং কনফিডেন্স ইন্টারভাল এক্সপোনেনশিয়াল অফ বি, এইগুলো হচ্ছে আমি টিক মার্ক দিয়ে দিছি, দেন কন্টিনিউ। আপনি চাইলে এখন পেস্ট দিতে পারেন। পেস্ট দিলে হচ্ছে আপনাকে সিনট্যাক্সটা দেখাবে, আর ওকে দিলে সরাসরি আউটপুটটা দেখাবে। সো আমি কন্টিনিউ, ওকে ওকে দিচ্ছি। আমি একটু বড় করে ওকে দিলে উপরে দেখি, এটা হচ্ছে আমাদের সেই কোড যেটা আমরা চাইলে সিনট্যাক্স এডিটর থেকে নিয়ে আসতে পারতাম। তারপর হচ্ছে আউটপুটগুলো দেখি। এখানে দেখাচ্ছি কেস প্রসেসিং সামারি। তো আমাদের টোটাল ডেটা ছিল 506টা, যেখানে কোনো মিসিং ডেটা নাই। তারপর দেখাচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এনকোডিং কি। তো আমাদের ডেটাতে, আমি যদি ডেটাতে একটু ফিরে যাই, সোল্ড এটা ছিল আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এটা রেকর্ডিং গুলো হচ্ছে 1 4, সরি সরি সরি, নো হচ্ছে 0, ইয়েস হচ্ছে 1। তো তার মানে এইটাই আসলে ওইখানে দেখাইছে যে নো হচ্ছে 0 এবং ইয়েস হচ্ছে 1। তো এনকোডিংটা দেখাচ্ছে। তারপর আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ব্লক 0 বিগিনিং ব্লক, এটা আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে ব্লক 1 মেথড ইকুয়াল টু এন্টার। এই ব্লকটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আগের ব্লকটা আমাদের ইম্পর্টেন্ট কিছু না। তো এখানে অনেকগুলা টেবিল আছে, এটা হচ্ছে একটা টেবিল। দেন এটা দরকার, এটা দরকার, এটা প্রয়োজন নাই, এটা হচ্ছে জাস্ট এই টেবিলটার সাপোর্টিং একটা টেবিল। তো এই টেবিলটা আমাদের দরকার হবে না, আমাদের এটা দরকার হবে। তারপর এটা হচ্ছে ক্লাসিফিকেশন টেবিল। আর এটা হচ্ছে আমাদের যেটা মেইন ইন্টারেস্ট, ভেরিয়েবলস ইন ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টেবিলটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টেবিলটা। তো আমরা একটা একটা করে এই প্রত্যেকটা আউটপুটের মিনিং গুলো বোঝার চেষ্টা করি এখন। তো প্রথমে যে টেবিলটা আসছে আমাদের সেটা হচ্ছে অমনিবাস টেস্ট অফ মডেল কোএফিসিয়েন্ট। তো অমনিবাস টেস্ট মানে কি সেটাই প্রথমে বুঝতে হবে। অমনিবাস টেস্টের মাধ্যমে আসলে আমরা টেস্ট করি যে আমাদের মডেল যেটা আসছে সেটা নান মডেলের সমান কিনা। তো নাল মডেল মানে কি? নাল মডেল মানে হচ্ছে যে আমি যে মডেলটা ফিট করছি, অর্থাৎ কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে আমরা নিছি। তো এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো যদি আমরা না নিতাম, শুধুমাত্র আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা সেটাই আছে, কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই। সো সেই মডেলটার চাইতে এই যে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিছি এই মডেলটা ইমপ্রুভ করছে কিনা, এইটা বোঝার জন্যই অমনিবাস টেস্ট করা হয়। তো এটার চাইতে আসলে হোসমার এন্ড ল্যামশোর টেস্ট যেটা, এটা আমাদের এখন বেশি দরকার। বাট অমনিবাস টেস্টটাও একটু বুঝে নেই আমরা, আর পরবর্তীতে এই জিনিসটা বুঝতে মানে এই জিনিসটা কাজে লাগবে। তো এটা একটু বুঝে নিই। তো অমনিবাস টেস্টটা আসছে অ্যাকচুয়ালি উপরের যে একটা, আমি যেটা ব্লক আমি এটাকে স্কিপ করতে বললাম, এই যে বিগিনিং ব্লক, এই বিগিনিং ব্লকের একটা মডেল আছে। এই বিগিনিং ব্লকের মডেলটা হচ্ছে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না নিয়ে তৈরি করা একটা মডেল। যে মডেলে হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই নাই, এই যে ভেরিয়েবলস ইন দ্য ইকুয়েশন, এখানে শুধু কনস্ট্যান্ট আছে, কোনো ধরনের কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই। তো এই মডেলটার চাইতে আমরা যখন অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাড করছি, সেই মডেলটা আসলে ইমপ্রুভ করছে কিনা সেটা বোঝার জন্য আমরা অমনিবাস টেস্ট করি। তো তার মানে হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, দ্য ফুল মডেল, অর্থাৎ নতুন যে মডেলটা আমরা দেখলাম, এই মডেলটা আমাদের নাল মডেলের তুলনায়
নাল মডেলের ইকুয়াল, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। তো এই অমনিবাস টেস্টের পি ভ্যালু হচ্ছে অলমোস্ট জিরো। তো অলমোস্ট জিরো থাকার মানে হচ্ছে আমাদের নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিতে হবে। তো আমাদের নাল হাইপোথিসিস ছিল যে নাল এবং এই মডেলটা ইকুয়াল, সো এটা এখন আমরা রিজেক্ট করে দিচ্ছি। সো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স আছে টু রিজেক্ট দিস নাল হাইপোথিসিস। তার মানে আমরা এখন অল্টারনেটটাকে ট্রু ধরে নিতে পারি। সো আমরা তাহলে বলবো যে দ্য ফুল মডেল ইজ এন ইমপ্রুভমেন্ট ওভার দ্য নাল মডেল। এটা হচ্ছে আমাদের প্রথম টেবিলটার কনক্লুশন। তো যদি এটা 0.05-এর চেয়ে বড় হইতো তাহলে কিন্তু আমরা এই এই যে নাল হাইপোথিসিস সেটাকে রিজেক্ট করতে পারতাম না। তো সেই ক্ষেত্রে আমরা পরে যদি যাই দেখি না কেন সবকিছু হচ্ছে মিনিংলেস, কারণ আসলে এই টেবিলটা আর নাল টেবিলের মাঝে কোনো ধরনের পার্থক্য নাই। নাল টেবিলটা আমরা বুঝছি কিনা? আচ্ছা, নাল টেবিল মানে আমি নাল টেবিল করতেছি বারবার, এই যে দ্য ফুল মডেল ইজ ইকুয়াল টু দ্য নাল মডেল, এই নাল মডেলটা বুঝছি কিনা আমরা? কেউ যদি না বুঝেন একটু বলেন। বুঝি নাই। যেখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট নাই। আচ্ছা আমি দেখাই, এই যে আমরা যদি ওয়াই ইজ ইকুয়াল টু বিটা নট ধরি, এটা যদি এটা একটা মডেল যেখানে কোনো এক্স নাই, আর একটা মডেল হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা ওয়ান মাল্টিপ্লাইড বাই এক্স। তো প্রথম মডেলটাতে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই, বাট সেকেন্ড মডেলটাতে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। একটা না থেকে আর অনেকগুলো থাকতে পারতো। বিটা টু মাল্টিপ্লাইড বাই এক্স, ধরলাম এক্স থ্রি, সরি এক্স টু, প্রথমটা ধরি এক্স ওয়ান। তো প্রথম মডেলটাতে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই, বাট সেকেন্ড মডেলটাতে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। এইটাই হচ্ছে, এই প্রথমটা হচ্ছে নাল মডেল, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের ফুল মডেল, বা এখানে যেটা আমি ফিট করছি, এই যে ইন্টার ইকুয়াল টু মেথডে আমরা যে মডেলটা এখানে দেখতেছি টোটাল এতগুলো ভেরিয়েবল দিয়ে। অর্থাৎ এই যে আমরা লজিস্টিক রিগ্রেশন করার সময় এই যে ভেরিয়েবলগুলো দিলাম, এই ভেরিয়েবলগুলো দিয়ে আমরা যে মডেলটা তৈরি করছি এটা হচ্ছে আমাদের ফুল মডেল। টার্মিনোলজি হিসেবে আমরা ফুল মডেল কথাটা ইউজ করতেছি। এখন ক্লিয়ার? আমি আরেকবার বলি, এই যে নাল মডেল যেখানে কোনো ভেরিয়েবল ছিল না, আর এই যে ফুল মডেল যেখানে দুইটা ভেরিয়েবল আমি অ্যাড করছি, এই নাল হাইপোথিসিসটা যদি ট্রু হয় এটার মানে হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকা যে কথা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না থাকাও একই কথা। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না থাকা যদি একই কথা হয় তাহলে কি এই দুইটা ভেরিয়েবল কোনো মিনিং আছে এই মডেলটাতে, বা ওয়াই এর উপরে এই এক্স ওয়ান এবং এক্স টু এর কোনো মিনিং আছে? নাই। সো এইটা যখন নট রিজেক্টেড হবে তখন আসলে মডেলের কোনো মিনিংই নাই, সেটা নিয়ে কাজ করার কোনো মানে হয় না। সো আমাদের দেখার বিষয় হচ্ছে যে এটা আসলে রিজেক্ট হচ্ছে কিনা। রিজেক্ট হওয়া মানেই হচ্ছে এটা আমাদের জন্য একটা গুড নিউজ। আমরা একটা কনক্লুশন এখন ড্র করতে পারবো যে হয়তো দেখা যাবে যে এক্স ওয়ান এর সাথে ওয়াই এর একটা রিলেশন আছে, সেটা হয়তো পজিটিভ, বা এক্স টু এর সাথে হয়তো ওয়াই এর একটা নেগেটিভ রিলেশন আছে। এখন কি বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, এটা ছিল অমনিবাস টেস্ট। আর তারপরটা হচ্ছে মডেল সামারি। তো মডেল সামারিতে প্রথমে হচ্ছে একটা লগ লাইকলিহুড রেশিও -2 লগ লাইকলিহুড রেশিওর ভ্যালু। তবে আমরা যে আগের দিন দেখছিলাম আর স্কোয়ার বা অ্যাডজাস্টেড আর স্কোয়ার, যেটাকে গুডনেস অফ ফিটও বলা হয়, ওইটার কাজ ছিল যে একটা মডেল কত ভালোভাবে ডেটার সাথে ফিট করে সেইটা দেখানো। তো এইখানে যেহেতু আমরা আসলে এমন একটা মডেল ফিট করতেছি যেখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে বাইনারি, সো আমরা আসলে কনভেনশনাল যে আর স্কোয়ারটা থাকে সেটার যে ফর্মুলাটা সেটা ইউজ করতে পারি না। তো সেটা যেহেতু ইউজ করতে পারি না, তো গবেষকরা যারা স্ট্যাটিস্টিশিয়ান ছিল, ইকোনোমেট্রিশিয়ান ছিল, তারা হচ্ছে বছরের পর বছর গবেষণা করে তারা বের করছে যে কিছু মডিফিকেশন বের করছে আর স্কোয়ারের, যে কিভাবে আসলে এটাকে ইমপ্রুভ করা যায়, আর স্কোয়ারটাকে ইমপ্রুভ করা যায়। তো তাদের মধ্যে দুইজন ছিল কক্স এন্ড স্নেল, এবং একজন হচ্ছে
নেগেল কার্কে, বা এটা উচ্চারণ করতে পারি না আমি ঠিক মতো। তো নেগেল কার্কি আর স্কোয়ার, আর একটা হচ্ছে কক্স এন্ড স্নেল আর স্কোয়ার। তো প্রথমটার ইমপ্রুভমেন্ট বা মডিফিকেশন হচ্ছে নেগেল কার্কি আর স্কোয়ার। আর রিসার্চাররা সাধারণত এই লজিস্টিক রিগ্রেশনের আউটপুট যখন রিপোর্ট করতে বলা হয় তখন আর স্কোয়ার ইকুয়াল টু 0.194 বা 19.4%, অ্যান্ড ব্র্যাকেটে হচ্ছে নেগেল কার্কে আর স্কোয়ার এটা লিখে দেওয়া হয়। তো এটার মানে হচ্ছে যে আমাদের এই মডেলটা 19.4% এক্সপ্লেন করতে পারে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই কথাটা হচ্ছে স্লাইডে আমি লিখে দিছি যে Nagelkarke R square is an adjusted form of the Cox and Snell R square which measures the proportion of the total variation of the binary dependent variable that can be explained by the independent variables included in the model. এটা হচ্ছে এই Nagelkarke R square এর ইন্টারপ্রিটেশন। আর আপনারা চাইলে দেখতে পারেন যে এই দুইটার মাঝে আসলে কোনটা আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন সেখানে আগের লিটারেচার গুলা পড়লে বুঝতে পারবেন যে তারা আসলে কি ইউজ করছে। আপনার আপনি চাইলে সেটা ফলো করতে পারেন রিস্ক না নিয়ে, বা আপনি চাইলে হচ্ছে কনভেনশনালি সবাই যেটা ইউজ করে সেটা ইউজ করতে পারেন। এটা ছিল আর স্কোয়ারের জিনিসটা। তারপর আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে হসপার এন্ড ল্যামশোস টেস্ট। এইটার নাল হাইপোথিসিসটা একটু দেখে আসি। এটা নাল হাইপোথিসিস হচ্ছে দ্য মডেল ফিটস ওয়েল, আর অল্টারনেট হচ্ছে দ্য মডেল ডাজ নট ফিট ওয়েল। তো তার মানে হচ্ছে যে এই হাইপোথিসিসটা যদি নট রিজেক্টেড হয়, অর্থাৎ এইটা যদি বলে যে দ্য ফুল মডেল ইজ ইকুয়াল টু দ্য নাল মডেল, তাহলে আসলে এটা অল্টারনেটটা হওয়ার কথা। আর এইখানে যদি আমরা এটা রিজেক্ট করে দেই তাহলে এটা নট রিজেক্টেড হওয়ার কথা। তো আমাদের ক্ষেত্রে এখানে যেহেতু এটা নট রিজেক্টেড ছিল, সরি এখানে যেহেতু এটা রিজেক্টেড ছিল, তার মানে আমাদের এই মডেলটা নালের চেয়ে ভালো। তাহলে এটা আসলে একটা ইমপ্রুভমেন্ট হওয়ার কথা আমাদের স্লাইড অনুযায়ী। দ্য মডেল ফিটস ওয়েল, তো মডেলটা আসলে ওয়েল ফিটেড হওয়ার কথা। তো সেটা যদি দেখি আমাদের পি ভ্যালু কত আসছে, 0.742। সো এই টেস্টের পি ভ্যালুটা আসছে 0.742, যেটা 0.05 এর চেয়ে বড়। তো তার মানে হচ্ছে আমাদের নাল হাইপোথিসিসটা যেটা ছিল সেটা আসলে রিজেক্ট করার কোনো উপায় নাই, কারণ আমাদের কাছে এটা কোনো যথেষ্ট এভিডেন্স না নাল হাইপোথিসিসটি রিজেক্ট করে দেওয়ার জন্য। তো যেহেতু আমাদের কাছে নাল হাইপোথিসিস রিজেক্ট করে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ এভিডেন্স নাই, সো আমরা নালটাকে রিজেক্ট করব না, এবং এটাকে আমরা আমরা তাহলে কনক্লুড করব যে আমাদের মডেলটা ভালোভাবে ফিট করছে। আর এটা ফিট করছে কিনা এটা দেখার জন্যই আসলে আহ, এরকম একটা টেবিল, সাপোর্টিং টেবিল দিয়ে দিছে সাথে। এটা হচ্ছে কন্টিনজেন্সি টেবিল ফর হ্যাশম্যান ল্যামশের টেস্ট। তো যারা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডিটেলস জানার আগ্রহ আছে তারা এটা ডিটেলস দেখতে পারেন সেটা আসলে কিভাবে কাজ করছে। তো এটা আপাতত দরকার নেই, বাট অথবা এটা হচ্ছে রিপোর্টিং এর কাজেও এটা দরকার হয় না। তারপর হচ্ছে আমরা একটু ক্লাসিফিকেশন টেবিল বা বা হচ্ছে প্রেডিকশনের কাজে যারা ইউজ করে তারা সাধারণত কনফিউশন ম্যাট্রিক্স বলে এই ক্লাসিফিকেশন টেবিলটাকে। তো এইটা একটু বোঝার চেষ্টা করি এখানে কি হচ্ছে। এই যে ক্লাসিফিকেশন টেবিল, এখানে একটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টু ওয়ে টেবিল। যে টেবিলটাকে রো বরাবর আছে হচ্ছে অবজার্ভ ডেটা, যেমন সোল্ড, আমাদের যেহেতু এটা ছিল ইন্টারেস্ট ইন্টারেস্ট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে সোল্ড, এবং এটা দুইটা লেভেল ছিল নো এবং ইয়েস। আর আমাদের ডেটা অনুযায়ী যে লেভেলগুলো ছিল নো এবং ইয়েস এর, আমরা যখন একটা মডেল ফিট করলাম, মডেল ফিট করার পর সে এই মডেলের উপর বেস করে এক্সিস্টিং ডেটাটাকে প্রেডিক্ট করে, এবং প্রেডিক্ট করে যেগুলো অবজার্ভ ছিল, অবজার্ভের সাথে প্রেডিক্টের কিরকম সম্পর্ক, যে আমি একটা ধরি যে আমি একটা নো ছিল, সেটা প্রেডিক্ট করার সময় ইয়েস ধরে ফেলছে, তো সেটা হচ্ছে এই সেলে আছে। তো এরকম কেস হচ্ছে 90টা, যে আমার অ্যাকচুয়ালি সেটা নো ছিল, বাট যখন মডেলটা ফিট করছি এবং ফিট করার পর সেম ডেটার উপরে প্রেডিক্ট করছি তখন সেটাকে সে ইয়েস ধরে ফেলছে। তো এরকম কেস হচ্ছে 90টা। আবার সেটাকে নই ধরছে, এরকম কেস হচ্ছে 186টা। তার মানে 186টা সে কারেক্টলি প্রেডিক্ট করছে, মানে সেম ডেটার উপরে সে প্রেডিক্ট করছে 186টা। আবার সোল্ড হচ্ছে ইয়েস ছিল, অবজার্ভ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ইয়েস,
সেটাকে প্রেডিক্ট করার সময় নো ধরছে হচ্ছে 92টা, তার মানে এটা ভুল হয়ে গেছে। আর এটা হচ্ছে কারেক্ট, এটা ইয়েস ছিল এবং প্রেডিক্টটাও ইয়েস ধরছে। তার মানে ডায়াগোনাল যে দুইটা আছে সেই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি বা মানে ট্রু ট্রু প্রেডিকশন বা ট্রু বলবো আর কি, কারেক্টলি সে প্রেডিক্ট করতে পারছে। আর অফ ডায়াগোনাল যে দুইটা আছে যে 92 আর 91, তো এরা হচ্ছে ভুলভাবে প্রেডিক্ট করা হয়েছে। ইয়েস ছিল নো করছে, নো ছিল ইয়েস করছে, সো এই দুইটা হচ্ছে ভুল আর এই দুইটা হচ্ছে কারেক্ট। তো এগুলোর হচ্ছে একটা নাম আছে, যারা হচ্ছে মেডিকেল কাজ করে বা বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে, তারা এগুলোকে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি এই ধরনের কিছু বলে। এই জিনিসটা হচ্ছে এই টেবিলটাতে আমি দিয়ে দিছি, আপনারা দেখে নিতে পারবেন। যেমন এখানে অ্যাকচুয়ালি হচ্ছে পজিটিভ, যখন প্রেডিক্ট করি তখনও যদি সেটা পজিটিভ থাকে তো সেটার নাম হচ্ছে ট্রু পজিটিভ। আর সেটাকে যদি ভুলে নেগেটিভ করে ফেলে সেটা হচ্ছে ফলস নেগেটিভ। সেন্সিটিভিটি মানে হচ্ছে নাম্বার অফ ট্রু পজিটিভ ডিভাইডেড বাই নাম্বার অফ ট্রু পজিটিভ প্লাস নাম্বার অফ ফলস নেগেটিভ। তো এইটা এই যে এখানে লেখা আছে ট্রু পজিটিভ বা ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। তো এই জিনিসটাই আমরা এই টেবিলে দেখতে পারবো, সরি আউটপুটে দেখতে পারবো। এই যে সোল্ড ইয়েস এবং এখানে হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে 60%। তো ইয়েস এর বরাবর যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে আমাদের এই সেন্সিটিভিটি, কারণ এখানে আসলে পজিটিভটা উপরে ছিল, এখানে আউটপুটে পজিটিভটা নিচে চলে গেছে, ইয়েসটা নিচে চলে গেছে। তো এটা হচ্ছে এভাবে হচ্ছে জিনিসগুলো জানা যায়। তো তার মানে আমাদের নো কে কারেক্টলি প্রেডিক্ট করতে পারছে 67.4% এর ক্ষেত্রে, আর ইয়েসটাকে কারেক্টলি প্রেডিক্ট করতে পারছে 60% কেসে। তার মানে হচ্ছে নো এটাকে আইডেন্টিফাই করার ক্ষমতা এটার এই মডেলটার ভালোভাবেই আছে, যে আসলে বিক্রি হবে না, আমাকে ঠিকভাবে বলতেছে যে হ্যাঁ বিক্রি হবে না, এটা বেশ ভালোভাবে বলতেছে। আর হবে এটা খুব ভালোভাবে বলতেছে না। আর সবার লাস্টের যে পার্সেন্টেজটা 64, এটা হচ্ছে ওভারঅল কতটুক অ্যাকুরেট ভাবে কাজ করতেছে সেটা। এটা ক্যালকুলেট করা হয় জাস্ট এই 186 প্লাস 138 ডিভাইডেড বাই টোটাল, এটার মাধ্যমে হচ্ছে এটার পার্সেন্টেজটা তৈরি করা হয়। আর একটা বিষয়, এখানে কাট ভ্যালু ইকুয়াল টু 0.5 লেখা আছে, এটার মানে কি আমরা এখন দেখব। ক্লাসে কিছু না বুঝলে একটু মাঝখানে আমাকে থামাই দিয়ে বলতে হবে যে এটা বুঝি না, একটু রিপিট করেন, ঠিক আছে? আচ্ছা, এই যে ফিগারটা আমরা দেখতেছি, ফিগারে ব্লু লাইনটা হচ্ছে আমরা গতকালকে যেটা পড়ছি লিনিয়ার মডেল, এই ব্লু লাইনটা হচ্ছে সেই লিনিয়ার মডেল। আমরা আমাদের আজকের যে ডাটাটা, এই ডাটাটার উপরে যদি লিনিয়ার মডেল ফিট করতাম তাহলে জিনিসটা এরকম হইতো যে এই যে ওয়ান উপরে হচ্ছে 1 থেকে 0 ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ব্লু লাইনটা হচ্ছে 1 এর উপরে চলে গেছে এবং 0 নিচে চলে গেছে। তো আজকের যে ডেটাটা আমাদের কাছে আছে, এই ডেটাটা অ্যাকচুয়ালি প্রেডিক্ট করার সময় আমাদেরকে আউটপুটে 0 কিংবা 1 দেয় না, আমাদের আউটপুটে দেয় হচ্ছে প্রবাবিলিটি, যে এটা আসলে ঘটার প্রবাবিলিটি 0.5 এর চেয়ে বেশি হইলে উপরে থাকবে আর 0.5 এর চেয়ে নিচে হইলে নিচে থাকবে। আর যখন হচ্ছে 0.5 এর চেয়ে নিচে থাকবে তখন আমাকে সেটার আউটপুটে, অর্থাৎ যদি স্পেসের আউটপুট চিন্তা করি সেখানে আউটপুটে আমাকে 0 দেখাবে, আর যদি 0.5 এর উপরে থাকে তাহলে আউটপুটে 1 দেখাবে। তো এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এই যে এই ফাংশনটার নাম হচ্ছে সিগময়েড ফাংশন। আর আমরা এখানে মেইনলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা প্রবাবিলিটি। আর এই প্রবাবিলিটি থেকে অ্যাকচুয়ালি আমরা 0 এবং 1 ডিরাইভ করে নিচ্ছি, যে 0.5 এর চেয়ে কম হইলে আমরা ধরতেছি সেটাকে ফেইলিউর কিংবা ফলস কিংবা 0, এবং 0.5 এর উপরে থাকলে সেটাকে ট্রু, 1 কিংবা ইয়েস, এই ধরনের জিনিস আমরা ধরতেছি। তো আমরা লিনিয়ার রিগ্রেশন কেন করতেছি না, লজিস্টিক কেন করতেছি, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তো প্রবাবিলিটির রেঞ্জ যদি আমি একটু জানাই, সেটা হচ্ছে প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে। তো আমরা এখানে যেহেতু প্রবাবিলিটি হিসাব করতেছি যে কোনো একটা ইভেন্ট ঘটার প্রবাবিলিটি, তো আমরা যদি এরকম লিনিয়ার একটা মডেল ফিট করি, কখনো কখনো দেখা যাবে যে আমাদের প্রবাবিলিটি 1 এর চেয়ে বেশি আসতেছে। বাট অ্যাকচুয়াল কেসে কখনোই কোনো কিছুর প্রবাবিলিটি 1 এর চেয়ে বেশি হইতে পারে না। আমরা কখনোই বলতে পারবো না যে আমরা 110% শিওর বা আমরা -3% শিওর।
এই ধরনের কোনো কিছু কখনো বলা যায় না। তার মানে আমাদেরকে এরকম একটা ট্রান্সফরমেশন করতে হবে। আমি গতকালকে বলছিলাম যে লিনিয়ার রিগ্রেশনের কোনো অ্যাসাম্পশন যদি ফলো না করে তখন প্রয়োজনে ডেটার ট্রান্সফরমেশন করা যেতে পারে। তো এইখানে আসলে সেই ট্রান্সফরমেশনটাই হয়েছে। এখানে আমাদের আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ছিল সেটার ট্রান্সফরমেশন করা হয়। তো করার মাধ্যমে এই লিনিয়ারটাকে সিগময়েড ফাংশনের মাধ্যমে এরকম একটা শেপ দেওয়া হয়। তো যেটা সবসময় 0 থেকে 1 রেঞ্জের মধ্যে থাকবে। ঠিক আছে? তো আমরা এখানে মডেলটার আউটপুট যদি একটু দেখি, মডেলের আউটপুটে আমরা বেশ কিছু জিনিস পাচ্ছি। প্রথম পাচ্ছি হচ্ছে বি, যেটা হচ্ছে আমাদের বিটা বা রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তারপরেরটা হচ্ছে এস ই, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তারপরটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক, ডিগ্রিজ অফ ফ্রিডম এবং পি ভ্যালু বা সিগনিফিক্যান্ট ভ্যালু। তো আমাদের এই ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিকের ভ্যালু বা ডিগ্রিজ অফ ফ্রিডম ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের দেখার বিষয় হচ্ছে পি ভ্যালু। তো আমরা পাইলাম তিনটা জিনিস এখন পর্যন্ত ইম্পর্টেন্ট পাইলাম, একটা হচ্ছে বিটা, স্ট্যান্ডার্ড এরর, পি ভ্যালু, আর তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ বিটা। এই এক্সপোনেনশিয়াল অফ বিটা মানে হচ্ছে অডস। এটা মানে কিভাবে অডস আমি একটু দেখাই। অডস মানে কি সেটা প্রথমে জানতে হবে। অডস মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি টু দ্য রেশিও অফ কোনো একটা ঘটনা না ঘটার প্রবাবিলিটি। আমি যদি চিন্তা করি যে প্রবাবিলিটি অফ ইয়েস, কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি হচ্ছে 0.6, তাহলে সেটা না ঘটার প্রবাবিলিটি কত? 1 মাইনাস 0.6 অর্থাৎ 0.4। তার মানে সেই ঘটনাটা ঘটার অডস হচ্ছে 0.6 ডিভাইডেড বাই 0.4। তো ওইটাই হচ্ছে ঘটনাটা ঘটার অডস। তাহলে এভাবে দেখেন, আমি যদি একটু লিখি আর কি, ডুপ্লিকেট করে লিখি। তো মনে করেন কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি হচ্ছে 0.5, তাহলে সেই সেম ঘটনাটা না ঘটার প্রবাবিলিটি কত হইতে পারে? 1 মাইনাস 0.5, তাই না? তো এটা ব্র্যাকেটে থাকবে। আমি যেহেতু অডস লিখতেছি, তো এটা হচ্ছে ব্র্যাকেটে থাকতেছে। তাহলে আমার উপরে প্রবাবিলিটি অফ ঘটার প্রবাবিলিটি সেটা হচ্ছে 0.5, আর না ঘটার প্রবাবিলিটি হচ্ছে বাদ বাকি যতটুকু থাকে সেটা, অর্থাৎ 1 মাইনাস 0.5। তাহলে এটার রেশিওটা বের করলে কত আসতেছে? 0.5 ডিভাইডেড বাই 0.5, 0.5 ইকুয়াল টু 1। তার মানে আমার ঘটনাটা ঘটার প্রবাবিলিটি এবং না ঘটার প্রবাবিলিটি যদি সমান থাকে, সেক্ষেত্রে আমরা অডসের ভ্যালুটা পাচ্ছি 1। সেম ভাবে ধরি যে কোনো একটা ঘটার প্রবাবিলিটি হচ্ছে বড়, মানে 0.5 এর চেয়ে বেশি, তাহলে সেটা যদি 0.6 হয় এবং ডিভাইডেড বাই যদি আমি লিখি না ঘটার প্রবাবিলিটি, তাহলে কত আসতেছে? 0.4, মানে বাকি যতটুকু থাকতেছে প্রবাবিলিটি। তাহলে 0.6 বাই 0.4 মানে হচ্ছে 6/4, মানে 3/2, মানে 1.5। তাহলে যখন কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি 0.6 আর না ঘটার প্রবাবিলিটি 0.4, সেটার অডসের ভ্যালুটা আসতেছে 1 এর চেয়ে বড়, অর্থাৎ 1.5। আরেকটা কেস হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি কম, মানে 0.4, আর না ঘটার প্রবাবিলিটি বেশি, 0.6। এটা কিন্তু আমি ইচ্ছা করলে এটা কম বেশি করতে পারবো না। আমি কিন্তু চাইলে এটাকে 0.9 লিখতে পারবো না, কারণ কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি এবং না ঘটার প্রবাবিলিটি যদি আমি যোগ করি, সেটা কিন্তু অবশ্যই 1 হইতে হবে। ঠিক আছে? এটা খুবই বেসিক প্রবাবিলিটির জিনিস কথা বলতেছি আমি, যে 0.4 প্লাস 0.6 ইকুয়াল টু 1। আবার মানে যাই করি না কেন, কোনো একটা ঘটনার এপিঠ ওপিঠ মিলাইলে 1 হইতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো আমি চাইলে এই 0.9 লিখতে পারবো না, আমাকে লিখতে হবে 0.6, কারণ দুইটা যোগ করলে 1 হইতে হবে। তাহলে 0.4 বাই 0.6 কত আসে? 1 বাই 1.5 আর কি। মানে এটা হচ্ছে 1 এর চেয়ে কম আসবে, এই ভ্যালুটা 1 এর চেয়ে কম আসবে। কত আসে? এত কম? শিওর? 0.2? তো তার মানে এটা তো বেশ কম আসছে। 0.2? আমি কি ভুল? আচ্ছা যাই হোক,
মনে করি কম আসছে, তো তার মানে কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি যদি এটার চেয়ে বেশি হয় তখন আমাদের ভ্যালুটা 1 এর চেয়ে বেশি থাকবে। তো odds এর ভ্যালু বেশি থাকা মানে হচ্ছে এই যে একটা এরিয়া 0.5 এর চেয়ে উপরে এইদিকে থাকার সম্ভাবনাটা বেশি, অর্থাৎ 1 হওয়ার প্রবাবিলিটি তত বাড়তে থাকবে। আর যখন 1 এর চেয়ে কম থাকবে আমার odds এর ভ্যালু, তার মানে হচ্ছে এটা 0 হওয়ার প্রবাবিলিটি তত বাড়তে থাকবে। তো আমি এই জিনিসগুলো কেন বললাম? এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে আমরা যে মডেল আউটপুটটা পাইছি সেখানে এই যে এক্সপোনেনশিয়াল অফ বি, এইটা অ্যাকচুয়ালি এই যে এক্সপোনেনশিয়াল অফ বি এটা অ্যাকচুয়ালি অডস। কারণ আমরা যখন মডেলটা ডিফাইন করছিলাম তখন দেখেন স্টেপ বাই স্টেপ দেখাই এখন। এটা হচ্ছে অডসের ফর্মুলা। এই অডসের ফর্মুলাটা ইউজ করে আমরা আসলে ট্রান্সফরমেশন করি, এই ট্রান্সফরমেশনটা করি যেটাকে আমরা আসলে এইটার দ্বারা ডিনোট করতেছি। আর এইখানে এই যে বেটাটা দেখা যাচ্ছে, এই বেটাটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা। আর এই যে এইটুক পার্ট, যে বিটা নট প্লাস বিটা ওয়ান, এই পার্টটুকু আমরা পাচ্ছি মডেলের এই জায়গায়, এই যে বেটা। এটা হচ্ছে একটা এক্স ওয়ান, সরি এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে একটা এক্স টু, এক্স থ্রি, এগুলো হচ্ছে এক একটা ভেরিয়েবল। আর এগুলো হচ্ছে এক একটা বেটা ওয়ান, বেটা নট, বেটা টু। এটা হচ্ছে সেই সিম্পল যে মডেলটা, সেই মডেলটা। এই মডেলের ভ্যালুগুলো, যে বেটা নটের ভ্যালু হচ্ছে এখানে -0.691। তো আমরা যখন একটা মডেল লিখবো পেপারের জন্য বলি বা প্রজেক্টের জন্য, সেখানে মডেলগুলো হচ্ছে এইরকম ভাবে লিখতে হবে যে আপনি যখন পেপার শুরু করবেন তখন হচ্ছে মডেলটা এইভাবে ডিফাইন করবেন যে আমাদের ইন্টারেস্ট অফ ভেরিয়েবল হচ্ছে এগুলো, আমাদের আউটপুটটা হচ্ছে এটা। তো তারপর যখন আপনার কাজ শেষ, রিপোর্ট ফাইনালি জমা দিবেন, তখন মডেলটা লেখার সময় এই মডেলের ভ্যালুগুলো আপনি যেগুলো পাচ্ছেন, তো বিটা ওয়ান এন্ড বিটা নটের জায়গায় আপনি লিখবেন -0.691, দেন বিটা ওয়ানের জায়গায় লিখবেন প্রাইসেরটা, যেমন -0.172, দেন এই যে এক্স ওয়ানের জায়গায় লিখবেন প্রাইস, প্লাস এভাবে বাকিগুলো লিখবেন। এভাবে হচ্ছে আপনি মেইনলি আপনার লগ অডস যে মডেল, বা এই যে লগ অডস, মানে এই যে অডস হচ্ছে এইগুলো, এই অডসটা হচ্ছে এটার ভিতরে যাবে, আর এটা লগ করলে হচ্ছে আপনি মডেলটা পাচ্ছেন। তো আজকে মনে হয় বেশি ম্যাথমেটিক্যাল জিনিস দেখাই ফেলতেছি, কারণ এই জিনিসটা না বুঝাইলে পরে ইন্টারপ্রিটেশনটা আমি বুঝাইতে পারবো না ঠিক মতো। এই জন্য হচ্ছে আমি এই বিষয়গুলো দেখাচ্ছি। তো এই যে টার্মটা, এই টার্মটা যদি এই পাশে এই পাশ ই দিয়ে পাওয়ার করি, সেটা অ্যাকচুয়ালি আমরা অডসটা পেয়ে যাচ্ছি। তো আমরা আসলে যদি ম্যাথস নাও বুঝি, তাও অ্যাটলিস্ট এই মডেলটা বা টেবিলটার দিকে তাকাইলে এখন বুঝতে পারবো যে আমাদের অডস কোনটা। আমাদের অডস হচ্ছে এই যে এইটা, এক্সপোনেনশিয়াল অফ বিটা। আর আপনি যদি ম্যানুয়ালি ক্যালকুলেট করেও দেখেন যে এই যে বিটাগুলো ছিল, এই বিটাগুলো হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্টস, এদের এক্সপোনেনশিয়াল করলে আপনি এই ভ্যালুগুলো পাবেন। আর আপনার মেইন, যখন আপনি মডেলটা ইন্টারপ্রেট করবেন, আপনার মেইন গোল হচ্ছে এইগুলাকে ইন্টারপ্রেট করা। তো এইখানে যখনই দেখবেন আপনি ওয়ানের চেয়ে বেশি আসছে কোনো একটা ভ্যালু, তা আপনার বুঝতে হবে যে এইটার ভ্যালু যদি বেড়ে যায়, তাহলে আপনার ঘটনাটা ঘটার অড এত টাইমস করে চেঞ্জ হইতে থাকবে। তো ওয়ানের কম আসা মানে হচ্ছে ঘটনাটা ঘটার সম্ভাবনা কমতে থাকবে, ওয়ানের বেশি আসা মানে হচ্ছে ঘটনাটা ঘটার সম্ভাবনা বাড়তে থাকবে। তো এইখানে যদি আমরা ভ্যালুগুলোর দিকে তাকাই, অডসের ভ্যালুগুলোর দিকে তাকাই, তাহলে দেখবো যে এই যে একটা আছে অনেক বেশি, 2.275, আর এটা হচ্ছে রুম নাম্বার। তার মানে আমাদের কোনো একটা ফ্ল্যাটের রুম সংখ্যা যদি একটা করে বাড়তে থাকে, তাহলে সেটার বিক্রি হওয়ার সম্ভাবনা বা চান্স, না সরি সরি অডস, ভুল বলতেছি, রুমটা বিক্রি হওয়ার অডস 2.275 টাইমস করে বাড়তে থাকবে। আমি জিনিসটা লিখে রাখছি, আহ, এই যে এটা যেহেতু রুম নাম্বার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এখানে অডস এর ইন্টারপ্রিটেশন দুই রকম, একটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য একরকম, আর ক্যাটাগরিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য অন্যরকম। তো আমাদের ডেটাতে আমরা যখন মডেল ফিট করছিলাম, সেখানে কিন্তু আমাদের এই যে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল, এয়ারপোর্ট ক্যাটাগরি, আর বাকি সবগুলোই হচ্ছে কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস গুলোর ইন্টারপ্রিটেশন হবে এরকম যে odds greater than 1 indicates that the event is more likely to occur as the independent variable increases. এটা প্রথম যে বাক্যটা, এই বাক্যটার মানে হচ্ছে
আমি যদি আমাদের মডেলটার দিকে তাকাই, প্রাইস যেহেতু একটা কন্টিনিউয়াস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এইটার ভ্যালু হচ্ছে 0.842, তো তার মানে এটা 1 এর চেয়ে কম। তো 1 এর চেয়ে কম হওয়ার মানে হচ্ছে যে প্রাইস যদি প্রতি ইউনিট বাড়তে থাকে, প্রতি ইউনিট বাড়তে থাকলে এরকম 0.842 টাইমস করে সেটা বিক্রি হওয়ার অডস চেঞ্জ হইতে থাকবে। তো এটা যেহেতু 1 এর চেয়ে কম, তার মানে আসলে কমতে থাকবে। আর পরেরটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। তো এটা 1 ইউনিট করে বাড়লে এটা বিক্রি হওয়ার অডস 1.028 কম করে কমতে থাকবে। তো এটা আরেকভাবে বলা যায়, যেমন ইন আদার ওয়ার্ডস, for 1 unit increase in the continuous independent variable, the odds is expected to change by odds ratio times। মানে হচ্ছে এখানে যে ভ্যালুটা আসবে আসলে, যেমন প্রথমটার ক্ষেত্রে 1.028, তো আপনি লিখবেন যে 1.08 টাইমস। তো তার মানে for 1 unit increase in price, the odds of the flat to be sold is expected to change by 1.025 times। ওটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম। আর আরেকটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ক্যাটাগরিক্যালটা একটু টেকনিক্যাল। কিভাবে টেকনিক্যাল আমি দেখাই। আমাদের এয়ারপোর্ট ক্যাট, মানে আমাদের যে ভেরিয়েবলটা ছিল এয়ারপোর্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে এটা। আর এখানে ব্র্যাকেটে 1 দেওয়া। আর এদিকে যদি যাই, আচ্ছা আমি একটা জিনিস চেঞ্জ করে আসি, ওয়েট, আমি এগুলো লেভেল দিই নেই না। আচ্ছা আমি এটা লেভেলটা দিই, ভেরিয়েবলের লেভেল এয়ারপোর্ট। এবার আরেকবার রান দিই মডেলটা। এয়ারপোর্ট 1। আর এগুলো কি লেভেল দেয়নি? হ্যাঁ লেভেল তো দিচ্ছি। আচ্ছা এখানে 1 ফর, আচ্ছা আমাদের এখানে 1 কোনটা ছিল? এয়ারপোর্ট ক্যাটাগরিতে 1 ছিল হচ্ছে ইয়েস, আর নো ছিল 0। তার মানে 0টাকে এখানে বেস ধরছে, কারণ ডামি ভেরিয়েবল যখন ক্রিয়েট করে তখন একটা করে লেভেল বাদ দিয়ে দেয়। যেমন আমাদের যদি এখানে 3টা লেভেল থাকতো এয়ারপোর্ট, যে ইয়েস, নো, আরো কিছু যদি হইতো আর কি, ইয়েস, নো, ভেরি ফার, ধরলাম 3টা, ইয়েস, নো, ফার, দূরে একটা আছে যেটা কাছে না, এরকম। তো 3টা থাকলে আমাদের এখানে দুইটা থাকতো, যে এয়ারপোর্ট 1, এয়ারপোর্ট 2। 3 নাম্বারটা থাকতো না। 3 নাম্বারটা হচ্ছে বেস, যেটার সাথে এই এয়ারপোর্টের বাকি দুইটা লেভেল তুলনা করা হচ্ছে। তো এয়ারপোর্ট 1 থাকার মানে হচ্ছে এয়ারপোর্ট 0-র সাথে এই এয়ারপোর্ট 1 এর তুলনা করা হচ্ছে। তো তার মানে এটার যে অডস রেশিওর ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1.139। তার মানে যখনই এয়ারপোর্ট 1 মানে কিছু জন্য ইয়েস, আচ্ছা তার মানে যখন এয়ারপোর্ট আছে, কোনো একটা ফ্ল্যাটের কাছাকাছি যখন একটা এয়ারপোর্ট আছে, সেটার মানে হচ্ছে যে আমাদের এই ফ্ল্যাটটা সেল হওয়ার অডস 1.13 টাইমস করে বেড়ে যায়। তো এটা ভ্যালুটা যেহেতু বেশি, তার মানে এটা বেড়ে যাচ্ছে। তো আমি যদি এখানে রেফারেন্সে 0টা না রেখে 1 রাখতে পারতাম, তাহলে কেমন হইতো? স্বাভাবিকভাবে এটা কমার কথা ছিল। আমি এখন সেই চেঞ্জটা করে দেখাই। তো চেঞ্জটা যদি করা লাগে, সেটার জন্য লজিস্টিকে যেতে হবে, তারপর ক্যাটাগরিক্যাল। তো এইখানে এই যে এই ভ্যারিয়েবলটা সিলেক্ট করার পর আমি সেখানে বলতেছিলাম যে রেফারেন্স ক্যাটাগরি কোনটা থাকবে। তো বাই ডিফল্ট এখানে লাস্ট যেটা সেটা থাকে। তো আমি যদি লাস্টটাকে চেঞ্জ করে ফার্স্ট করে দেই, দেন কন্টিনিউ দেই, দেন ওকে দেই, এখন কি হলো, পানি কেন আছে? কি ব্যাপার? ঠিক আছে, হ্যাঁ এটা তো ঠিক আছে। নো, ইয়েস, প্রথমটা নো, পরেরটা ইয়েস, ঠিক আছে। ইন্ডিকেটর ভেরিয়েবল, হ্যাঁ ঠিক আছে। লাস্ট
থেকে ফার্স্ট করে দেই, কন্টিনিউ। ওকে। আচ্ছা, এটা কোনো কারণে চেঞ্জ হচ্ছে না, আমি জানি না কেন চেঞ্জ হচ্ছে না। ওয়েট, লাস্ট কেন থাকতেছে বারবার? আমি তো চেঞ্জ করছি, ফার্স্ট দিলাম, আবার লাস্ট হয়ে গেছে কেন? কি ব্যাপার? এটা ফার্স্ট দিলাম, কন্টিনিউ, সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা দেখতে হবে কোনো কারণে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ওইটা চেঞ্জ করলে আর কি এখানে এয়ারপোর্ট 1 থাকবে না, এয়ারপোর্ট 0 থাকবে। অন্য যে রেফারেন্সটা ছিল সেটা এখানে চলে আসবে। তো তার মানে হচ্ছে যে মেইন কথা হচ্ছে যে 1 যখন আছে, তার মানে হচ্ছে এয়ারপোর্ট যদি থাকে তাহলে সেটা বিক্রি হওয়ার অডস 1.13 টাইমস করে বেড়ে যাবে। আর এটার ইন্টারপ্রিটেশনটা আমি এখানে লিখে রাখছি যে আপনার ডেটার জন্য যখন করবেন তখন কি লিখবেন, যে ফর লেভেল এ। তো আমাদের লেভেল এ মানে হচ্ছে যে এয়ারপোর্ট ইয়েস, এয়ারপোর্ট ইকুয়াল টু ইয়েস ফর, যদি এয়ারপোর্ট থাকে, অ্যান্ড অডস রেশিও গ্রেটার দেন 1, তো আমাদের ক্ষেত্রে 1 ছিল। ইট ইন্ডিকেটস দ্যাট দ্য ইভেন্ট ইজ মোর লাইকলি টু অকার ইন দ্য প্রেজেন্স অফ লেভেল এ। তার মানে যদি এয়ারপোর্ট থাকে তাহলে জিনিসটা বা ফ্ল্যাগটা সেল হওয়ার প্রবাবিলিটি বা চান্স মোর অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিকেটর অর বেস লেভেল। এখানে বেস লেভেল মানে হচ্ছে যে এয়ারপোর্ট নাই। আর এটা অন্যভাবে লেখা যায় যে ইন আদার ওয়ার্ডস, odds of happening the event for level A is 1.13 something times higher than the indicator or base level, অর্থাৎ যখন এয়ারপোর্ট থাকবে না সেটার চাইতে কতটুকু বেশি সেটা হচ্ছে এটা। আর আমি একটা এখানে আরেকটা স্লাইড অ্যাড করে আমি আমার যে ডেটাগুলো ছিল, এখানে যে ডেটাগুলো আছে, এটার একটা কন্টিনিউয়াসের জন্য ইন্টারপ্রিটেশন কি হবে সেটা, এবং একটা ক্যাটাগরিক্যালের জন্য ইন্টারপ্রিটেশন কি হবে সেটা আমি লিখে দিব অন্য একটা স্লাইডে। ওই স্লাইডটা আমি অ্যাড করে নিয়ে এখনো, ওই স্লাইডটাতে আমি অ্যাড করে দিয়ে দিব। তো এইটা ছিল লজিস্টিক রিগ্রেশন, এইভাবে মানে অ্যানালাইজ দেন রিগ্রেশন দেন বাইনারি লজিস্টিক, এইভাবে হচ্ছে কিভাবে অ্যানালাইজ করতে হয় বা ফিট করতে হয় সেটার একটা ওয়ে। আর অবশ্যই ডেটা যখন রেডি করবেন, ডেটা রেডি করার সময় ডেটাগুলোকে এইভাবে লেভেল করে, তো 0 1 দিয়ে দেন হচ্ছে ভ্যালু লেভেল সেট করার মাধ্যমে করবেন, এটা একটা গুড প্র্যাকটিস। বাট এটার মানে এই না যে এখন যেভাবে আছে সেভাবে করলে হবে না, সেভাবে করলে ভুল হবে এমন না কিন্তু। আমি করে দেখাচ্ছি। আমি যদি শুধু এমন একটা মডেল ফিট করি যেখানে ফিট করি, করে দেখাই, রিগ্রেশন বাইনারি লজিস্টিক সব চেঞ্জ করে দিই। আমি চিন্তা করলাম যে সোল্ড এই ভেরিয়েবলটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, এবং ওয়াটার বডি, তো ওয়াটার বডিটা কিন্তু এখানে এই যে 1 0 না, সরাসরি রিভার বা ক্যারেক্টার হিসেবে আছে। আমি ওয়াটার বডিটাকে নিয়ে আসলাম একটা ভেরিয়েবল হিসেবে, এবং পুয়ার পিপলের প্রপোর্শনকে নিয়ে আসলাম একটা ভেরিয়েবল হিসেবে। ক্যাটাগরিক্যালে গিয়ে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, ফার্স্ট দিই, এখন ফার্স্ট দিই, কি হয়। এই যে আবার চেঞ্জ হয়ে গেছে, কি যে একটা অবস্থা। কি এটা, ইন্ডিকেটরই লাগবে। আচ্ছা যাই হোক, অপশনসে গিয়ে হোস্টমার ল্যামসে গুডনেস অফ ফিট টেস্ট এবং সিআই ফর এক্সপোনেনশিয়াল অফ বি, কন্টিনিউ। তো আমার এখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা হচ্ছে পোর প্রপোর্শন, একটা হচ্ছে ওয়াটার বডি। তো আর কিছু চেঞ্জ করলাম না আমি, ওকে দিচ্ছি। ওকে দিলে আমার এখন দেখাচ্ছে 506টা অবজারভেশন। তারপর বিগিনিং ব্লক তো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে মেথড ইকুয়াল টু এন্টার, এখানে ব্লক 2, সরি ব্লক 1। এখানে দেখা যাচ্ছে যে আমাদের অমনিবাস টেস্টটা নট রিজেক্টেড। তো এইটা যখন নট রিজেক্টেড হয়ে গেছে তার একটাই মিনিং, এবং মিনিংটা হচ্ছে যে আমি একটু যদি হাইপোথিসিসটা একবার দেখি, এটা আমার নট রিজেক্টেড, তার মানে এই মডেলটা আসলে কোনো মিনিংফুল কিছু না, এটার কোনো এক্সপ্লেনেটরি কোনো ক্ষমতা নাই। এবং এটার মডেল সামারি যদি দেখি, এটার আর স্কোয়ার আসছে মাত্র 0.015, মানে 1.5% এক্সপ্লেন করতে পারে, এটা কোনো কাজের জিনিস না। আর এই মডেলটার পি ভ্যালুগুলো যদি খেয়াল করি, এই যে মডেলের রিগ্রেশন কোএফিসিয়েন্টের পি ভ্যালু, এখানে পি ভ্যালু আসছে সবগুলোরই 0.5-এর চেয়ে বেশি। তার মানে
এই যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলা একটা কোএফিসিয়েন্টের কাজের না, মানে এরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না। তো যখন কোনো একটা মডেলের একটা রিগ্রেশন কোএফিসিয়েন্টও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না, তার মানে হচ্ছে এই যে একটা নাল মডেল আর এই যে রিগ্রেশন কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি অ্যাড করলাম একটা নতুন মডেল, এই দুইটা মডেলের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ধরনের পার্থক্য নেই, দুইটা আসলে সেম। এই মডেলটা আমার ইউজলেস একটা মডেল, বাট আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ওয়াটার বডি, ওয়াটার বডিতে মেবি তিনটা লেভেল ছিল। আমি যদি একটু ফ্রিকোয়েন্সিটা দেখি এই ভেরিয়েবলের জন্য, এখানে ফ্রিকোয়েন্সিতে লেক আছে, ওয়াটার বডিতে লেক, নান এবং রিভার। সো আমাদের তিনটা লেভেল আছে, তিনটা লেভেল মিলে মোট 506টা। সো তিনটা লেভেলের মধ্যে কিসের উপর বেস করে 1 2 3 করছে আমি এখন বলতে পারতেছি না, কারণ আমার ডেটাতে এই রিভার মানে কোনো কিছু আমি বলে দিই নাই যে রিভার মানে 1 থাকবে, লেক মানে 2 থাকবে, নান মানে 3 থাকবে বা নান মানে 0 থাকবে, এরকম কিছু আমি স্পেসিফাই করে দেই নাই। বাট যখন আমি এইটাকে মডেলে ফিট করতে দিলাম, এসপিএসএস নিজে নিজে রেকর্ড করে নিছে, বাট সে কি রেকর্ড করে নিছে আমাকে বলে নাই। তো এইটা হচ্ছে এইভাবে যখন থাকে ভেরিয়েবলগুলো এবং এইভাবে থাকা অবস্থায় যখন আমি মডেলে ফিট করতে দেই সেইটার সমস্যা। তখন আমি জানতে পারি না আসলে এই ওয়াটার বডি 1 মানে আসলে কোনটা, ওয়াটার বডি 1 মানে কি রিভার, বলতে পারতেছি না। কারণ আমি যদি মডেল ফিটও করি ওয়াটার বডি 1 দেখাচ্ছে, তো এটা যদি আমি ধরে নেই রিভার, এবং রিভার ধরে নিয়ে আমি দেখতেছি যে এটার অডস এর ভ্যালু আসছে 1 এর চেয়ে কম, তার মানে রিভার থাকলে ফ্ল্যাট বিক্রি হওয়ার সম্ভাবনা কম, তাই না? কিন্তু এটা তো অ্যাকচুয়ালি রিভার হবে সেটা আমি শিওর করে বলতে পারতেছি না। সো আমি যখন এভাবে স্পেসিফাই করে দেই নাই এটা 1 এটা 2, তখন আমাদের মডেলের আউটপুটটা আমি ইন্টারপ্রেট করতে পারবো না ঠিক মতো। তো দেখা যাবে অনেক কষ্ট করে অনেক কিছু করা হয়ে গেছে, বাট সবার লাস্টে গিয়ে যখন আমি মডেল ফিট করতে যাব তখন আমি জানি না অ্যাকচুয়ালি এখানে 1 মানে কি 2 মানে কি, সব পরিশ্রম বৃথা। সো পরিশ্রম বৃথা যেন না যায় সেই জন্য অবশ্যই এই ধরনের ডেটাগুলোকে এই যে ট্রান্সফর্ম, দেন রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস, দেন এই যে কোনটাকে চেঞ্জ করব, ওয়াটার বডি। সো ওয়াটার বডি এটাকে চেঞ্জ করে নতুন একটা নাম দিব, ওয়াটার বডি ক্যাট, ক্যাটাগরি আর কি। চেঞ্জে ক্লিক করি তাহলে এখানে চলে আসবে, দেন ওল্ড এন্ড নিউ ভ্যালুসগুলো এখন চেক করে দিয়ে দিই। তো রিভার, রিভারকে আমি চেঞ্জ করে দিচ্ছি 1 এ, তারপর লেক এটাকে চেঞ্জ করে দিচ্ছি 2 তে, অ্যান্ড নান এটাকে চেঞ্জ করে দিচ্ছি 0 তে। কন্টিনিউ। ওকে, তাহলে আমার ডেটাতে এখন নতুন একটা কলাম আমি দেখবো লাস্টে অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে ওয়াটার বডি ক্যাট, এবং এইটার লেভেলগুলো আমি সিলেক্ট করে দিই। 1 ছিল কিসের জন্য, রিভারের জন্য, সো রিভার। 2 ছিল কিসের জন্য, লেক, মেবি লেক। আর 0 ছিল হচ্ছে নান। তাহলে আমি এখন রিকোড করে ফেলছি আমার দরকার মতো এবং এটার লেভেল দিয়ে দিই ওয়াটার বডি। তো আমি এখন জানি যে আমার 1 2 3 এর মানে কি, 1 মানে রিভার, লেক হচ্ছে 2, নান হচ্ছে 0। এখন যদি আমি মডেলটা রান দেই লজিস্টিক রিগ্রেশন, দেন এখানে ওয়াটার বডি চেঞ্জ করে এইটা, এই ওয়াটার বডি, তারপর ক্যাটাগরিক্যালি গিয়ে এটাকে এখানে নিয়ে আসি, দেন কন্টিনিউ। ওকে, এবার যদি আমি মডেলটা রান দেই, এখন আমি জানি যে এই ওয়াটার বডি 1 এর মানে কি, কারণ আমি নিজেই স্পেসিফাই করে দিয়েছিলাম যে ওয়াটার বডির লেভেল 1 থাকলে সেটা রিভার, তার মানে এটা হচ্ছে রিভারের জন্য, এবং রিভারের জন্য অর্ডসের ভ্যালু আসছে 1.115। তারপর এটা হচ্ছে কি এটা, লেক, লেকের জন্য অর্ডসের ভ্যালু আসছে 1.381। তার মানে আমাদের বেস লেভেল হচ্ছে নান, মানে কোনো একটা ফ্ল্যাটের আশেপাশে কোনো কিছু নাই, লেকও নাই রিভারও নাই। তার মানে সেইটার তুলনায় আমাদের রিভার থাকলে অডসটা একটু বেশি, আর লেক থাকলে সেটার অডসটা আরো বেশি। তার মানে লেকের আশেপাশে যে ফ্ল্যাটগুলো থাকে সেগুলো বিক্রি হওয়ার চান্স অনেক বেশি, আর রিভারের তুলনায় সেটা অবশ্যই বেশি, রিভারের তুলনায় বেশি। বাট যেখানে নান সেটার ক্ষেত্রে 1 ধরে নিছে, 1। সো 1 তো 1 এর চেয়ে তো অবশ্যই এই দুইটা বেশি। তবে মজার বিষয় হচ্ছে মডেলটা কিন্তু আসলে ইনসিগনিফিক্যান্ট, কারণ এখানে এই যে সবগুলা পিভেল হচ্ছে গ্রেটার দেন 0.05।
তো যেটা দেখাইতে চাইছিলাম সেটা তো দেখাইলাম যে তিনটা কিভাবে এগুলো ডামি ভেরিয়েবল গুলোর এক্সপ্লেনেশন দিতে হয়। তো আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? ওয়াও, নতুন করে কয়েকজন অ্যাড হয়েছে দেখা যায় লাস্টের দিকে। কোনো প্রশ্ন আছে আজকে? আমি দেখছি যারা হচ্ছে থিসিস করে কিংবা বিভিন্ন রিসার্চ করে, লজিস্টিক মডেল খুবই পপুলার একটা জিনিস। কেউ কি কিছু বলবেন? আচ্ছা, একটু যদি জানতে চাই, আহ, আমার একটা রিসার্চে আমি এবার বুঝি নাই আসলে। কথা কেটে কেটে আসতেছে। হ্যালো? জানা যায়। আরেকবার আরেকবার বলো, শুনি নাই, কথা অর্ধেক আসছে, আরেকবার বলো। লজিস লজিস্টিক মডেলে আমরা শুধু প্রবাবিলিটি জানতে পারবো। হ্যাঁ, ওই প্রবাবিলিটির কাট পয়েন্ট যদি 0.5 আমি নির্ধারণ করে দিই, ডিফল্ট ভাবে যেটা 0.5 নির্ধারণ করা থাকে, তো আমরা অ্যাকচুয়ালি প্রবাবিলিটিটাই বের করি এবং সেই প্রবাবিলিটিটাকে তারপরে হচ্ছে ওই যে কাট পয়েন্টের উপর বেস করে 0 হবে নাকি 1 হবে, অর্থাৎ দুইটা ক্যাটাগরির কোনটাতে পড়বে সেটা হচ্ছে ওই প্রবাবিলিটির উপর বেস করে আমরা আসলে আলাদা করি। আমরা কখনো 1 কিংবা 2 সরাসরি এরকম পাই না, রাইট? আমি একটু দেখাই আসলে যে আহ, লজিস্টিক রিগ্রেশনে আমরা আসলে ইমপ্লাই করছে এই ধরনের কিছু ডকুমেন্ট যদি আপনি আমাদের দিতে পারতেন। আচ্ছা, হ্যাঁ, ভালো কথা। আমি পেপারস যেরকম মানে ভালো যদি পেপারস পাই যেখানে লজিস্টিক রিগ্রেশন মডেলটা ইউজ করা হয়েছে সেগুলো আমি দিব না। আমি হচ্ছে ওই যে লিঙ্কটা আছে না, একটা রিসোর্সেস লিঙ্ক আছে, সেটার ভিতরে আমি ডকুমেন্টগুলো আপলোড করে দেবো পিডিএফ হিসেবে। কারণ অ্যাপ্লিকেশন দেখলে জিনিসগুলো বোঝা অনেক ইজিয়ার হয়, এটা সত্যি কথা। আচ্ছা, এই যে মডেলটা রান করার সময় লজিস্টিক রিগ্রেশন যখন আমরা রান করি তখন এই যে সেভ নামে একটা অপশন আছে, এখান থেকে প্রেডিক্টেড ভ্যালুস এই জায়গাটায় যদি যাই আমি দেখবো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রবাবিলিটিস, একটা হচ্ছে গ্রুপ মেম্বারশিপ। তো প্রবাবিলিটিস মানে হচ্ছে যে 1 থেকে 0 মাঝে ভ্যালু দিবে, আর গ্রুপ মেম্বারশিপ হচ্ছে এই প্রবাবিলিটিস এর উপর বেস করে কোন গ্রুপে পড়বে 1 নাকি 2 সেটা আমাকে দেখাবে। তো আমি হচ্ছে এই দুইটা টিক মার্ক দিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউ, দেন ওকে, সরি, ওকে দেওয়ার আগে আমি এই দুইটা চেঞ্জ করে আমাদের অ্যাকচুয়াল মডেলে যেটা ছিল সেইটা দেই। প্রথমে মনে হয় প্রাইস ছিল, রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, এয়ার কোয়ালিটি, রুম নাম্বার, তারপর এটা, তারপর এটা, এগুলো মেবি ছিল আমাদের প্রথম মডেলটাতে। তো এই এই ভেরিয়েবলগুলোকে নিয়ে বানানো যে মডেলটা, সেই মডেলটাকে যদি আমি রান দেই এবং রান করে আমি যে প্রেডিকশনগুলো পাবো, মানে সেম ডেটার উপরেই প্রেডিকশন, সেইগুলোর ভ্যালুগুলো আমাদের এখন ডেটা সেটে দুইটা নতুন কলামে অ্যাড হবে। এবং দুইটা নতুন কলামের একটাতে থাকবে হচ্ছে প্রবাবিলিটি, একটাতে থাকবে গ্রুপ মেম্বারশিপ। তো আমি এখন ওকে দিচ্ছি, ওকে দিলে এবং ডেটা সেটে যদি যাই সেখানে দেখবো যে এরকম দুইটা কলাম তৈরি হয়েছে। তো একটা কলাম হচ্ছে প্রবাবিলিটি, যেটা অ্যাকচুয়ালি আমরা মডেল থেকে পাই। তো প্রবাবিলিটির ভ্যালু যখন দেখা যাচ্ছে যে এটা 0.5 এর চেয়ে বেশি, সো এটাকে ইয়েস দিছে।
এটাও 0.5 এর চেয়ে বেশি, এটা ইয়েস। পরেরটা নো, কারণ হচ্ছে এটার প্রবাবিলিটি 0.5 এর চেয়ে কম। তো সেম ভাবে নিচের দিকে নামতে থাকি, যে এই যে এরকমটা ভ্যালু, এইটার প্রবাবিলিটি হচ্ছে পয়েন্ট। সরি, নেটওয়ার্কের জন্য আমি মনে হয় বের হয়ে গেছিলাম। কোন পর্যন্ত দেখাইতে পারছিলাম? মেবি এটুকু কি আমি আসছিলাম? প্লিজ কেউ একজন বলবেন। কতটুকু পর্যন্ত দেখাইতে পারছিলাম কেউ একজন বলেন। রেসপন্স করতে হবে প্লিজ। হ্যাঁ, এটুকু এসেছিলেন। আচ্ছা, তো এখানে আসলে আমরা এই যে প্রবাবিলিটি গুলো পাচ্ছি, এই যে যখন 0.6, আমি শুরুতেই বলছিলাম বাই ডিফল্ট এখানে 0.5 ধরা থাকে। যেমন এই যে আমি যদি গ্রাফটা দেখাই, এই যে গ্রাফটাতে অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে সেই ভ্যালুগুলো। যখনই কোনো একটা প্রবাবিলিটি এখানে চলে আসে, এটা মানে হচ্ছে যে মিড পয়েন্টের উপরে, তো অলমোস্ট 0.6 বা 0.7। তো যখন এখানে প্রবাবিলিটিটা থাকে, তখন সেটাকে হচ্ছে সরাসরি এই থ্রেশহোল্ডের এখানে নিয়ে চলে আসে 1। তো যখন এখানে পয়েন্টে এই পয়েন্টে প্রবাবিলিটি থাকে, সেটাকে হচ্ছে 0-তে নিয়ে চলে আসে। তো এভাবে হচ্ছে এই কন্ডিশনের উপর বেস করে আমাদের এই গ্রুপ মেম্বারশিপগুলো সিলেক্ট করা হয়। যেমন এই যে এখানে যে ছিল 0.50163, এটা অবশ্যই 0.5 এর চেয়ে বেশি, সো এটাকে এখন ইয়েস হিসেবে কাউন্ট করছে। তারপর এই যে একটা, এটা ইউএস হিসেবে কাউন্ট করছে। এই যে এটা হচ্ছে 0.49882, 0.5 এর চেয়ে কম, সো এটাকে নো হিসেবে কাউন্ট করছে। এভাবে হচ্ছে এই ক্লাসিফিকেশন গুলা করে। এই আমাদের জাস্ট আমি যে ডেটাগুলো ছিল মডেলে, সরি কোএফিশিয়েন্ট গুলো ছিল মডেলে, সেগুলোর উপর বেস করে। তার মানে আমরা যদি এখন নতুন কোনো ডেটা পাই, সে প্রাইসের একটা নতুন ডেটা আসছে, রেসিডেন্সিয়াল এরিয়া, এই ভেরিয়েবলগুলোর জন্য ধরলাম, এই ভেরিয়েবলগুলোর জন্য আমাদের কাছে কিছু ডেটা আসছে। আচ্ছা, এখানে তো আমি একটা ভুল করে ফেলছি। আমি তো এয়ারপোর্টকে ক্যাটাগরিক্যাল করিনি মনে হচ্ছে। এয়ারপোর্ট, হ্যাঁ এয়ারপোর্ট ক্যাটাগরিক্যাল করিনি, সো ভুল হয়েছে এটা। এটা ক্যাটাগরিক্যাল করতে হবে। কন্টিনিউ। আমি কিভাবে বুঝছি ভুল হয়েছে? এই যে এখানে আমাদের একটু আগে যে ভেরিয়েবলটা ছিল, সেখানে ওই যে এয়ারপোর্ট সরাসরি এয়ারপোর্ট হিসেবে দেখাচ্ছিল, শুধুমাত্র এয়ারপোর্ট হিসেবে। এই যে শুধু এয়ারপোর্ট দেখাচ্ছিল। তো ওইটা তো অ্যাকচুয়ালি ভুল। 1 আর 0 ওই সরাসরি ভ্যালু নিচ্ছিল, তো ওইটা ভুল হচ্ছিল। সো এটাকে চেঞ্জ করে আমি এখন ক্যাটাগরিক্যাল করে নিলাম। এখন আমি ইন্টারপ্রিটেশন ঠিকভাবে করতে পারবো। আর ইন্টারপ্রিটেশন যেহেতু ঠিকভাবে করতে পারবো, ডেটাও ঠিক আসবে এখন। সো মানে সেমই আসছে, 1-0 যেহেতু ছিল। যাই হোক, আর ঠিক আছে, এইটা ক্লিয়ার। মেবি আরিফ আঞ্জুম মেবি কোয়েশ্চেনটা করছিল। হ্যাঁ, আমরা আউটপুট হিসেবে প্রবাবিলিটি পাই, যেখান থেকে আমরা কন্ডিশনের উপর বেস করে ক্যাটাগরাইজ করতে পারি যে আমাদের এখানে ইয়েস নাকি নো হবে। আর এই যে হ্যাঁ, এইখানে অ্যাকচুয়ালি এটা নো ছিল, বাট যখন আমি মডেল ফিট করলাম, দেন প্রেডিকশন করলাম, ওইটা আমাকে ইয়েস দেখাচ্ছে। সো এটা অবশ্যই একটা ভুল হয়েছে। বাট পরেরটা সে ঠিকভাবে প্রেডিকশন করছে, এটা ছিল ইয়েস, বাট এটার প্রেডিকশন দিচ্ছে ইয়েস, যে হ্যাঁ এটা সোল্ড। সো এইটা ঠিক আছে প্রেডিকশনটা। এই যে এই তিনটাও আবার ঠিক আছে, এই তিনটা নো ছিল, প্রেডিকশনও নো আসছে।
হ্যাঁ, আর হচ্ছে হ্যাঁ, আমি ওই রিসার্চ পেপার যেগুলো আমার চোখে পড়বে ভালো, ভালো লজিস্টিক রিগ্রেশনের ইন্টারপ্রিটেশন ভালোভাবে আছে বা ইউজ গুলো ভালোভাবে দেওয়া আছে। আমি সেই ধরনের পেপারগুলো ওই সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ফোল্ডারে আপলোড করে দেবো। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। একটু সময় লাগতে পারে। আমার আগামীকাল একটা এক্সাম আছে। সো আমি একটু সময় নিয়ে পরে খুঁজে দিয়ে দিব।